আমি সরাসরি ক্যামেরাতেই বলি যে এই জায়গায় যারা ইয়াং আছেন আপনাদের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে আমি বিশ্বাস করি বা করতে চাই নিশ্চয়ই এমন একজন বা দুজন আছেন 5-10 জন ফ্রেন্ডের মধ্যে যে ব্যাপারটা ধরতে পারেন যে কোন নেগেটিভ জিনিসটা আমরা স্প্রেড করা উচিত হচ্ছে কোনটা হচ্ছে না। আমাকে অন্ধের মতো ফলো করার দরকার নেই, আমার থেকে যতটুক ভালো মনে হয় একটুক নেক। এত মানুষ পছন্দ করে, এত এত ফ্যান ফলোয়ার, এটা কি খুব চিন্তা করেই হয়েছে নাকি হয়ে গেল আসলে? না ভাই, এটা খুব মানে ন্যাচারালি ফ্লোতে মানে আমার খুব বড় প্ল্যান করে কিছু করা হয়নি। ওকে, জাস্ট ইমিডিয়েট নেক্সট স্টেপ কি করা যায় এভাবে করতে করতেই আমার জার্নি আর কি। সো ফাইন, আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই তাহলে আমরা বিষয়টাকে একটু পরিষ্কার বুঝতে পারবো। আপনার বড় হওয়া কোথায়, পরিবার, সবকিছু মিলিয়ে ছোটবেলাটা কেমন ছিল একটু যদি বলতেন আমাদেরকে। আমার জন্ম হচ্ছে নেত্রকোনাতে। ওকে, আমার বড় হওয়া নেত্রকোনাতে, আমার স্কুল কলেজ সব কিছু নেত্রকোনাতে, ওখানেই বড় হওয়া। খুব অ্যাভারেজ লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি আমি বিলং করি। আব্বু আম্মু, আমরা 4 ভাই, বোন নেই আমার কোনো। তো স্কুল শেষ করলাম, কলেজ শেষ করলাম, তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে আমি এই ঢাকাতে চলে আসলাম। ওকে, কোথায় পড়লেন আপনি ইউনিভার্সিটিতে? এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ওকে, কোন সাবজেক্টে? বিবিএতে। এই সমসাময়িক সময়ে সোশ্যাল মিডিয়ার জার্নিটা শুরু হয় কিভাবে, মানে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে আসার পরে? সোশ্যাল মিডিয়াতে আমি আসলে তো বুঝতাম না ভালো করে। 2016 সালের কথা। আমার ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ ছিলাম ফেসবুকে মনে হয় 2010-11 থেকে। ওই অ্যাকাউন্টটা এখন আর নাই। 2016-র দিকে গিয়ে আমি যখন গান গাওয়া শুরু করব চলতেছে, তখন আমার ভাইয়া মানে আমার দাদামণি যাকে বলি, আমার মেন্টর সবকিছু, আপন ভাই, হ্যাঁ, দাদামণি আমার চ্যানেলটা খুলে দিছে আর কি। যেটা নাম ছিল তাশরিফ খান, পরবর্তীতে আজকের কুড়ে ঘর। আপনার দাদামণি আপনাকে বললো যে একটা পেজ খোলো বা ইউটিউবে গান দেওয়া যায়? হ্যাঁ, ইউটিউব খুলে গান করার জন্য। ওই সময়টা একটু ইন্টারেস্টিং ছিল, কারণ ইউটিউবে তখন অ্যাকাউন্ট কেমন খুলে আমি এটাই জানতাম না। তো দাদামণি আমাকে খুলে দিছে, অ্যান্ড আই ওয়াজ লাইক যে আমার কেউ চিনেই না, জানে না, তো ইউটিউবে আমার মানে কেউ ফলো করে না, তো কেমনে কি হবে। দাদামণি বলছে যে এটা এখন ওয়ার্ল্ডের বিগেস্ট প্ল্যাটফর্ম, তুমি খুলো, তোমার যদি মেধা থাকে তাহলে তুমি কোনো না কোনোভাবে আস্তে আস্তে উপরে উঠতে পারবা, আর যদি না থাকে তোমার রিয়েলিটি চেক হয়ে যাবে এটা দিয়ে তোমার হবে কিনা। কারণ হচ্ছে আমি পড়াশোনা একদম বাজে ছিলাম আর কি। মানে আমার মনে হয়তো যে থাকে না যে বলে না যে একটা ডায়লগ আছে, যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি টাইপের কিছু, সরি কেউ অফেন্ডেড হবেন না। তো আমার আর কি, আমার বাসা এমন ছিল, আব্বু আম্মুর সবসময় ধারণা ছিল যে আমরা 4 ভাই, তো 3টারে দিয়ে কোনো রকম এটা জীবনে কিছু করতে পারবে, আমি আর কিছু পারবো না। তো সেখান থেকে আর কি দাদামণি বলে যে একটা ট্রাই, যে দেখো এটা দিয়ে কিছু করা যায় কিনা। তো সেখান থেকে আসলে চ্যানেল খোলা, তারপর আস্তে আস্তে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ফেসবুকে আপনি কনসেন্ট্রেশন দিলেন কত সালের থেকে? ফেসবুকে আমার একটা আইডি ছিল যেটাতে আমি গান গেয়ে ইউটিউবের সমসাময়িক সময় থেকেই দেওয়া শুরু করছিলাম। তো আইডিটা আমার যখন মনে হচ্ছিল যে অনেক ভালো দিকে চলে যাবে, এর তো সময় লাগে, ফেসবুকে তো অনেক টাইম লাগে ফলোয়ার হইতে, আমি বিভিন্ন গান দিতাম, নিথোয়া পাথারে, এটা সেটা 2 লাইন 5 লাইন গিয়ে আপলোড করতাম। তো আমার বংশের মানুষজন হচ্ছে বা আমার ফ্রেন্ড সার্কেল যারা, ওরা তো সুনাম করতো। বাট আমি একটা স্টোরি শেয়ার করি। ফেসবুকে আমার মনে হচ্ছিল যে আমার আশেপাশের মানুষজন তো সুনাম করবেই বা করতেই পারে আমাকে খুশি করার জন্য। তখন একটা ট্রিক আমি ব্যবহার করছিলাম, যে ট্রিকটা মনে হয় নতুন কেউ হইলে মানে এই জন্য শেয়ার করতেছি, কাজে লাগাইতে পারবে। এটা হচ্ছে, আমার মনে হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের সাথে আমার কানেক্ট হওয়া দরকার, যেন আমি বুঝতে পারি আননোন মানুষজন আমার গানটা পছন্দ করতেছে কিনা। আমার একটা হিসাব ছিল, 10টা কমেন্টে যদি 8টা ভালো হয় তাহলে 100তে 80টা, 1000-এ 800, এইভাবে করে আমি আমার পার্সেন্টেজ বুঝতে পারবো। তো আমি কাকে আসলে রিকোয়েস্ট পাঠাবো, তখন হচ্ছে আমি প্রতিদিন রিকোয়েস্ট পাঠাইতাম, বিভিন্ন পেজে যাইতাম, পেজে গিয়ে রাত 1টা 2টা 3টার সময় যেগুলো পোস্ট হয় ওইগুলোতে যারা রিয়াকশান দিতেছে, আমার মনে হচ্ছে যে ওরা তো অনেক অ্যাক্টিভ, রাত 2টা 3টার সময় জেগে রিয়াকশান দিতেছে পেজের ইয়েতে, তার মানে আমি যদি এদের সাথে কানেক্ট হইতে পারি তাহলে বুঝতে পারবো, নিজের একটা যাচাই বাছাই করতে পারবো। তো আমি প্রায় মনে হয় 2000 মানুষের মতন আমি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আবার এই যে 15 দিনের জন্য ব্লক খাই, 7 দিনের জন্য ব্লক খাই, এরকম করে ফেসবুকে তখন আমার মানুষজন 3000 প্রবলি ফ্রেন্ডস হয়ে গেছিলো। এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সাড়া পাচ্ছিলাম। দেখা যেত যে 15-20 কমেন্ট থেকে হঠাৎ করে যেটা 100-150-তে চলে গেছে, এবং 80% 90% ভালো কমেন্ট হচ্ছে যে আপনি গান পুরাটা গান না কেন, এটা সেটা। তো এইভাবে করে আমি 2 দিক মিলাই হচ্ছে দিতেছিলাম। ক্লিকটা করছিল ফেসবুক থেকে প্রথম। আমার একটা পেজের কথা আপনি খেয়াল করেছেন কিনা, রেডিও মুন্না নামে একটা পেজ ছিল।
রেডিও মুন্না It was your page? বাংলাদেশের মনে হয় সবচেয়ে বিগেস্ট ফলোইং পেজ হ্যাঁ ছিল এটা একটা। আপনার পেজ ছিল? না 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 আচ্ছা, এরকম একটা পেজ ছিল, তো আমার গানটা হচ্ছে ওরা আপলোড করছিল, আমার একটা গান। এটা আমাদের এফএম সময়ের পেজ, মানে আমরা যখন এফএম এ আরজে ছিলাম সেই সময়ের পেজ। ওই সময় সোশ্যাল মিডিয়া খুব একটা হ্যাঁ মানে seriously এখন কেউ আর অনেকে জানবেও না না, ওই পেজের right, কথা। ওই right. পেজটা এখন আর Very নাই। popular page ছিল, অনেক হ্যাঁ। পপুলার ছিল, বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্ত মিলিয়ন ফলোয়ার ছিল ওই পেজ। রাইট। তো ওইটাতে আপলোড করার পরে দেখা গেছে একদিনেই 1-1.5 লাখ 2 লাখ ভিউ হয়ে গেল। ওই দিক দিয়ে আমার ইউটিউবেও ভিউ বাড়া শুরু করলো। ওনাদের এডমিন দুজন আমার সাথে যোগাযোগ করলো, তোমার গানটা ভালো হয়েছে, তুমি আরো গান করো, তোমার গান যদি ভালো হয় আমরা পেজে দিব। এই একটা পুশ আমাকে অনেক হেল্প করছে এবং পেজে আমি দিব, মানে তার আমি মানে কি কৃতজ্ঞ যোগ আর ছিল? কি সব সময়ের জন্য। না পেজে দিব কি যুগ ছিল সেই সময়টা, তারা এখন হ্যাঁ। যদি বলে কেউ নিয়ে পেজে দিব তো না, কপিরাইট না, হবে। এখন তো ইনকামটা ছুটে যাবে অন্যদিকে চলে যাবে। এক্স্যাক্টলি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ইন ফিউচারে কি পরিকল্পনা করছেন? যে থাকে না যে মানুষের তো আসলে অ্যাম্বিশন নিয়ে মানুষ বেঁচে থাকে, হ্যাঁ, সো ভবিষ্যতের চিন্তা ভাবনা কি? মিউজিক নিয়ে যদি কাজ করেন কোন জায়গাটায় দেখতে চান আসলে? মিউজিক নিয়ে আমার ফিউচার প্ল্যান আছে। মিউজিক নিয়ে হচ্ছে যে আমি বেশ কিছু গান লিখে রাখছি, আমার গানের বইও আছে একটা লেখা রেজিস্টার্ড, কিন্তু গানগুলো আমার করা হয়নি। দেখা যায় যে ওই যে বিভিন্ন এই ভিডিও ওই ভিডিও কোম্পানির প্রমোশন এগুলো নিয়ে আসলে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। আমি লাস্ট 5 বছরে কুড়েঘর ব্যান্ড থেকে প্রফেশনালি কোনো গানই রিলিজ করতে পারিনি। তো এটা আমার জন্য একটা বিশাল একটা ফাইন্ডিং লার্নিং, এবং এটা এখন আমি পোষানোর চেষ্টা করব। স্টুডিওটা আছে, স্টুডিওটা নিয়ে আমার স্টুডিওটা আমার হচ্ছে কে স্টুডিও। এখানে আমরা একই সাথে অডিও ভিডিও দুইটারই এখন প্ল্যান করতেছি, যে নিজেদেরগুলোও করবো, মানুষেরগুলো প্রডিউস করবো। এটা বিজনেস অ্যাঙ্গেলটা বলতেছি, তার পাশাপাশি ভিডিও প্রোডাকশন, ভিডিও শ্যুট, এডিট, ব্লা 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 এটা নিয়ে। আর গানগুলো আমি রিলিজ করতে চাই, কারণ আমি যেহেতু গান শিখি নাই, এখন যদি শিখি হয়তো আরও বেশ কয়েক বছর সার্ভিস দিতে পারবো গানের সেক্টরে, না হলে হয়তো 3-4-5 বছরের মধ্যে দেখবো ভয়েস টোয়েস ক্র্যাক করতেছে, ব্লা ব্লা ব্লা। সো 4-5 নেক্সট 2-3 ইয়ার্সে আমার আনরিলিজ গানগুলো আমি রিলিজ করে দিতে চাই, যে অ্যাটলিস্ট মানুষে এইটা বুঝাইতে চাই, জানাইতে চাই যে কি আমি আসলে মানে হোয়াট আই এম ক্যাপাবল অফ, এই জিনিসটা আমি বুঝাই দিতে চাই। হিট করুক ফ্লপ করুক হোয়াট এভার। আর এই তো গানটা নিয়েই আসলে এখন প্ল্যান, আর ওই বিজনেসটা। এর বাইরে আমার জীবনে খুব বড় কোনো প্ল্যান নাই। আব্বু আম্মুকে যদি আমি আল্লাহর রহমতে এই যে আজকে ফাইনালি তারা উমরা করতে গেল, এটা আমার একটা মাশাআল্লাহ ইয়ের মধ্যে ছিল, একটা বাকেট লিস্ট থাকে যে আব্বু আম্মুকে পাঠানো, ব্লা ব্লা ব্লা। তার বাইরে আমি খুব সহজ সাধারণ একটা জীবন যদি মোটামুটি পার করে দিতে পারি কোনো রকমে, যে আব্বু আম্মু আছে, ভাই বা ব্রাদার যারা আছে তাদেরকে নিয়ে ওভারঅল সুখে শান্তিতে আর কি কয়টা দিন কাটাই দিতে পারলে আলহামদুলিল্লাহ। মেয়ে ফ্যান আছে, ডেফিনেটলি ভালো লাগে আছে, বাট আমি টোটাল ওভারঅল ব্যাপারটাই ফিল করি অনেক পিচ্ছি পিচ্ছি বাচ্চা, মানে এটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট, যে একদম ছোট বাচ্চারা আমার ফ্যান। লাইক হয়তো 3 বছর 4 বছর 5 বছর আদো আদো করে কথা বলে, আদো আদো করে গান গায়, এবং বেশিরভাগ গার্জিয়ান অনেক সিনিয়র আমার ফ্যানও আছে, অনেক বয়স্ক মা খালাদের এইজের, তারা আমারে দেখলে পুরা একদম দোয়া টোয়া করে মাথায় টাথায় হাত টাত দিয়ে, এই জিনিসগুলো খুব ভালো লাগে, ভয়ও লাগে যেন আমার ধারা কোনো ভুল না হয়। আবার আমি একটা জিনিস বলি, সামনাসামনিও বলি, আমি ক্যামেরাতে এটা বলতে চাই যে অন্ধের মতন আমাকে যেন কেউ ফলো না করে। আমি নিজেরা খুব ইনফ্লুয়েন্সার ব্যাপারটাতে আমি যাইতেই চাই না, যে আমি কোনো ইনফ্লুয়েন্সার হইতে চাই না আসলে, যে আমাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে যায়। কারণ আমি মানুষ, আমি 2-4টা আমার বদ অভ্যাস থাকবে, আমি 2-4টা ভুল করব, আজকে করব, হয় করছি করব, বা হয়তো সামনে হয়ে যাবে। তো এই জিনিসগুলো নিয়ে যেন মানে আমাকে অন্ধের মতো ফলো করার দরকার নেই। আমার থেকে যতটুক ভালো মনে হয় একটুক নেক, যতটুক যেটা ভালো লাগে না একদম জাস্ট আমার হেট করলে কোনো সমস্যা নেই, কিন্তু অন্ধের মতন ফলো করে কেউ যেন কোনো ভুল ডিসিশন লাইক মানে কখনো না নেয়, কোনো কিছু না, এইটা দিন শেষে পপুলারিটি কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে পপুলার হতে হলে অনেক কিছু করে মানুষ পপুলার হতো, আজকাল এমন হতে পারে যে ঘুম থেকে ওঠার পরে সে দেখলো সে পপুলার, এবং সে জানে না সে কেন পপুলার। রাতের মধ্যে হয়তো এমন একটা ঘটনা ঘটে গেছে তাকে নিয়ে, সে পরের দিন সকালবেলা সোশ্যাল মিডিয়াতে সে ভাইরাল, এবং লেটস গো ফর ব্লগিং। এবং এখন পয়সা ইনকাম করা হ্যাঁ সহজ হয়েছে ঠিক, কিন্তু তার সাথে বেহায়াপনাও প্রচুর বেড়েছে। আমরা যে কথাগুলো এখানে বললাম কাউকে আসলে সমালোচনা করার জন্য না, আমরা আমাদেরকে নিয়েই বলছি, আত্মসমালোচনার জায়গাতেই এটা বলছি, এবং এই জায়গাটা আমাদের নিজেদেরকেই পরিশুদ্ধ করতে হবে। তো তাশরিফ অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ইউ আর ভেরি জয়ফুল, এবং ভালো লেগেছে আমার। এবং আমরা মনে করি আমরা যেই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা আমরা কাটিয়ে উঠবো একসময় ইনশাআল্লাহ, এবং এখানে ভালো জায়গা করে নেবে। একজন বিখ্যাত মনীষী বলেছিলেন যে খারাপ ততক্ষণ এক্সিস্ট করে যতক্ষণ পর্যন্ত ভালো সেখানে জায়গা না। সো আমরা ভালো যদি না দিতে পারি সেটাও আমাদের এক ধরনের ব্যর্থতা। আমি সরাসরি ক্যামেরাতেই বলি যে এই জায়গায় যারা ইয়াং আছেন, আপনাদের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে
আমি বিশ্বাস করি বা করতে চাই নিশ্চয়ই এমন একজন বা দুজন আছেন 5-10 জন ফ্রেন্ডের মধ্যে যে ব্যাপারটা ধরতে পারেন যে কোন নেগেটিভ জিনিসটা আমরা স্প্রেড করা উচিত হচ্ছে কোনটা হচ্ছে না। সো ওই ফ্রেন্ডগুলাকে আমি বলবো, ওই বন্ধুগুলা বা ওই বন্ধুরা যদি আপনি এক্স্যাক্টলি আপনি হন, দায়িত্বটা আপনারা নিয়ে নেন যে আপনার ফ্রেন্ড সার্কেল কি শেয়ার করতেছে না সেটাকে কন্ট্রোল করার ট্রাই করেন। কারণ আমরা এখান থেকে বড় বড় কথা বলে টিভিতে বা ফেসবুকে এটা পারবো না। আপনারা যদি একটু দায়িত্বটা হাতে নিয়ে নেন, আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করেন যে এই জিনিসটা আমরা না দিই, মানে এইভাবে করেই আমার মনে হয় অল্প অল্প করে শুরু হবে এবং এই জিনিসটা আস্তে 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 একটি ম্যাসিভলি হয়তো হবে। কারণ আমি বিভিন্ন প্রজেক্ট করি ভাইয়া, সোশ্যাল প্রজেক্ট, তো এই জিনিসগুলো আমি দেখি যে একটা সার্কেলের একজনকে একটা পজিটিভ কিছু দিয়ে দিতে পারে, ও আবার এখান থেকে 5 জনকে দিতে পারে। সো ওই সার্কেলের ফ্রেন্ডগুলো যে ফ্রেন্ডগুলো বুঝেন যে এই জিনিসটা আমার শেয়ার করা উচিত হচ্ছে, এটা হচ্ছে না, আপনারা আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করেন আপনার বন্ধুদেরকে যারা নিজের হাসি খুশি বা ফানের জন্য কোনো মানুষের লাইফে হয়তো স্পয়েল করে দিচ্ছে, নেগেটিভিটিগুলো ছড়াই দিতেছে, কারো স্ক্রিনশট, কারো এটা সেটা, এই জিনিসগুলো থেকে আপনারা দায়িত্ব নিয়ে কন্ট্রোলটা করার চেষ্টা করেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে ভাই হিসাবে। তাশরিফ, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ, নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন। সালামু আলাইকুম।